গল্পটি সম্পূর্ণ প্রাপ্ত মনস্কদের জন্য। গল্পে বর্ণিত চরিত্রাবলী এবং ঘটনাসমূহ পুরোপুরি কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনরূপ সম্পর্ক নেই। হরর ব্যাংকের এই অন্ধকার জগতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদলতান্ত্রিক সাগা সিজন 1 এর শেষ গল্প, রাজারহাট মহাশ্মশান বিভীষিকা। এই গল্পটি মূলত বহু খণ্ডে বিভক্ত। সবকটি খণ্ড অডিও স্টোরি হিসেবে হরর ব্যাংকে ক্রমানুযায়ী আসবে ঠিকই, তবে লাগাতার আসবে না। স্বাদ পরিবর্তনে মাঝে মাঝে আসবে বেশ কিছু চমক। বাদলতান্ত্রিক সাগা সিজন 1 শেষ হলেই শুরু হবে সিজন 2 এর গল্প। তান্ত্রিক ইউনিভার্সের প্রতিটি গল্পের ক্রমানুযায়ী লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। শুনতে থাকুন আজকের কাহিনী, তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদলতান্ত্রিক সাগা সিজন 1 এর অন্তিম গল্প, রাজারহাট মহাশ্মশান বিভীষিকা, প্রথম খণ্ড। দক্ষিণ 24 পরগনার একটি গ্রাম নারায়ণীতলা। মফস্বল থেকে বেরিয়ে এলে পা পড়ে অজপাড়াগাঁয়ে। সেই অজপাড়াগাঁ পেরিয়ে দিগন্ত বিস্তৃত মাঠ চলে গেছে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত। এই মাঠের ধারেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক ব্রহ্ম মঠ। অনেকটা ওই নালন্দা বিহারের প্রস্তর ন্যায় পাহাড় সমান ইমারত বিশিষ্ট মঠের সমগ্র ক্ষেত্রফল 10 একরেরও বেশি। মঠে সন্ন্যাসিনীর সংখ্যা সহস্রাধিক। দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন ঈশ্বরের সান্নিধ্য লাভে। তবে সেই উদ্দেশ্য সাধনে সবাই যে সফল হন এমনটা নয়। মঠের প্রধান গুরু নীনাদশঙ্কর ব্রহ্মচারী। লোকজনের মতে তিনি মহান পরমাত্মার অধিকারী। ভগবানের সান্নিধ্য অনেক আগেই তিনি পেয়েছেন। এখন তার লক্ষ্য সমগ্র মানবকুলের উন্নতি সাধন। সেই লক্ষ্যেই তিনি আজও মঠের শিক্ষানবিশ সন্ন্যাসীদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। কিন্তু সব শিক্ষার্থী যে স্বয়ং নীনাদশঙ্করের থেকে হাতেখড়ি পান এমনটা নয়। নীনাদশঙ্কর ব্রহ্মচারী কেবল তাদেরকেই প্রশিক্ষিত করেন যারা উচ্চ মার্গের সাধনার পথে বেশ খানিকটা অগ্রসর হয়েছেন। মঠের অন্দরে হাজার হাজার সন্ন্যাসী ও সন্ন্যাসিনী থাকলেও তারা সকলে কিন্তু সমগোত্রীয় নয়। সেখানে রয়েছে বিভিন্ন বিভাগ ও স্তর। কে বা কারা কত দিন, কত মাস বা কত বছর ধরে প্রশিক্ষণ চালাচ্ছে তার উপর ভিত্তি করে তাদের বিভিন্ন গোত্র ও গোষ্ঠীতে বিভাজিত করা হয়। ব্রহ্মমঠের প্রধান পরিচালক হল নীনাদশঙ্করের অতি প্রিয় পাত্র, একনিষ্ঠ ভক্ত এবং উত্তম শিষ্য শ্রীমান আদিত্য নারায়ণ। আদিত্য ছোট থেকেই অনাথ। বঙ্গোপসাগর উপকূলে কোনো এক পূর্ণিমার রাতে নৌকোবিহার সেরে ফেরার সময় নীনাদতান্ত্রিক জঙ্গলে ঢাকা চরের কাছে এক মানব শিশুর কান্না শুনতে পান। নৌকো ঘুরিয়ে সেদিকে যেতেই জলের ওপর ভাসমান ঝুড়ির ভিতর কাঁথা কাপড়ে মোড়া একটি ফুটফুটে বাচ্চা চোখে পড়ে। ফাল্গুনী পূর্ণিমার রূপালী আলোয় শিশুটির চোখ দুটি জলজল করে ওঠে। নীনাদশঙ্কর দেখতে পান শিশুটির কপালে আগোরা চক্রের নিশান রয়েছে। অর্থাৎ সঠিক প্রশিক্ষণ পেলে এই শিশু এক মহাতান্ত্রিক হয়ে উঠবে। প্রকৃতির বুকে বহু অশুভ শক্তির বিনাশ ঘটাবে। সেই রাতেই শিশুটিকে কোলে তুলে নেন নীনাদশঙ্কর ব্রহ্মচারী। নিয়ে আসেন নারায়ণীতলার এই আশ্রমে। তারপর পিতার ন্যায় তাকে লালন পালন করে বড় করে তোলেন। সাথে সাথেই চলতে থাকে গুপ্তবিদ্যার প্রশিক্ষণ। সাধারণ সন্ন্যাসী বা সন্ন্যাসিনীদের প্রশিক্ষণে যে সকল অধ্যায় পার করতে হয়, আদিত্যনারায়ণকে সেসব পার করতে হয়নি। কারণ তার কপালে ছিল আগোরা চক্র।
যার অর্থ অনুমান করলে এই দাঁড়ায় যে ভগবান বিষ্ণুর কোনো এক মহান অবতার সময় বিশেষে আদিত্যনারায়ণের শরীরে প্রবেশ করবে। তখন আগোরা চক্র আরও স্পষ্ট হয়ে উঠবে। এখন অবশ্য নীনাদশঙ্কর ছাড়া কেউই ওই চক্রের চিহ্ন দেখতে পায় না, তবে তখন সবার চোখেই তৃতীয় নেত্রের ন্যায় প্রজ্বলিত চক্রটি ধরা পড়বে। এইসব ভবিষ্যৎবাণী অনুমান করেই নীনাদশঙ্কর শিশুটির নাম রাখেন আদিত্যনারায়ণ। আদিত্যনারায়ণ শৈশব থেকেই ডান পিঠে ও ডাকাবুকো প্রকৃতির। উচ্চমার্গীয় সাধু সন্ন্যাসীদের শান্ত ধীর চালচলন তার মধ্যে নেই। সে মঠের বাইরের শিশুদের সাথে ঘুড়ি ওড়ায়, গুলিডান্ডা খেলে, ওর বাড়ির পাঁচিল টপকে কলাটা মূলোটা পেরে আনে। এমনকি সেবার তো বন্ধুদের সাথে তর্কাতর্কি করে স্কুলমাস্টার প্রভাতবাবুর সাদা ধুতিতে ফুটবলে শট দিয়ে কাদা লাগিয়ে দিয়েছিল। প্রভাতবাবুর অভিযোগ নীনাদশঙ্করের কানে ওঠার পরেই তিনি আদিত্যকে নজিরবিহীন শাস্তি দেন। ওইটুকু ছেলেকে পুকুরে নামিয়ে সারা রাত এক গলা ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখেন। আদিত্যনারায়ণের মা বাবা নেই, তাই তাকে শাসন করার লোক একটাই, পিতৃতুল্য নীনাদশঙ্কর ব্রহ্মচারী। এইসব কথা বহু বছর আগের। এখন আদিত্যনারায়ণ পরিণত যুবক। শৈশবের ছেলে মানুষই আর তার মধ্যে নেই, পরিবর্তে এসেছে পুরুষত্বের গাম্ভীর্য। নীনাদশঙ্করেরও অনেক বয়স হয়েছে, তবে তাকে দেখে বোঝার উপায় নেই। বয়সের সাথে সাথে অভিজ্ঞতার ভাণ্ডার যে পরিপূর্ণ হয় তা নীনাদশঙ্কর ব্রহ্মচারীকে দেখলেই স্পষ্ট বোঝা যায়। শোনা যায় তার তন্ত্রবিদ্যা শুরুই হয়েছিল সব সাধনা দিয়ে। হ্যাঁ, সব সাধনা, যা সম্পন্ন করতে বড় বড় সাধুরাও প্রাণ হারায়। বছর দুয়েকের মধ্যেই তিনি প্রেতজননী মহাব্রহ্মকে তুষ্ট করেন, লাভ করেন প্রেতলোকের অলৌকিক শক্তি। পরে ঐশ্বরিক বিদ্যার্জনে মন দেন। তার ব্যাপারে বেশি কিছু জানা যায় না। তিনি কোথা থেকে এসেছেন, তেনার আদি বাড়ি কোথায়, কে তার বাবা মা, এই নারায়ণীতলার হিন্দু মঠে তার আবির্ভাব কি করে হলো, সেসবের কোনো হিসেব নেই। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞেস করলেও উত্তর আসে নীনাদশঙ্কর ব্রহ্মচারী তার থেকেও প্রাচীন। আর এসবের জন্যই সবাই তাকে অমর বলে প্রতিপন্ন করে। অমর কিনা জানি না, তবে নীনাদশঙ্কর যে বিভিন্ন তন্ত্রবিদ্যায় পারদর্শী তার প্রমাণ সারা 24 পরগনার মানুষ বহুবার পেয়েছেন। এই তো বছর চারেক আগের কথা, কাকদ্বীপ সংলগ্ন এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটে। 3 জন জেলে মাছ ধরে বাড়ি ফিরছিল। অমাবস্যার রাত, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, তবে ওদের হাতে টর্চ ছিল। কাকদ্বীপ কোনো অজপাড়াগাঁ নয়, সেখানে বিদ্যুৎ বিজ্ঞান সবই পৌঁছেছে। লোকালয়ে ঢোকার আগে বালির চরের কাছাকাছি আসতেই 3 জনের একজন জেলের চিৎকার শোনা যায়। বাকি 2 জন কিছুটা এগিয়ে গেছিল। বন্ধুর যন্ত্রণাকাতর ডাক শুনে তাদের বদ্ধ ধারণা হয় কি তাকে বাঘে পেয়েছে। কিন্তু টর্চের আলো পিছনে ফেলতেই যে দৃশ্য ওদের চোখে পড়ে তাতে ওদের পিলে চমকে ওঠে। ওরা দেখে বাঘের মতনই হলদে কালো ডোরাকাটা এক বৃহদাকার জীব জেলেটির ঘাড় কামড়ে চোখের পলকে একটি ঝোপের আড়ালে চলে গেল। তবে সেটি আর যাই হোক বাঘ নয়, কারণ জন্তুটি 4 পায়ে হেঁটে যায়নি, গেছে মানুষের মতো 2 পায়ে হেঁটে। কোনো রকমে নিজেদের সামলে তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে। অবশেষে মঠের দরজার সম্মুখে ওদের দৌড় শেষ হয়। 2 জন সন্ন্যাসী দরজার বাইরেই দাঁড়িয়েছিল। জেলেদের মুখে ঘটনাক্রম শুনে তারা বুঝতে পারে যে জন্তুটি একটু আগেই ওই জেলেকে শিকার করেছে তা এক প্রকার বাঘমুড়ি। তবে যে সে বাঘমুড়ি নয়, কারণ দেহ ধারণ করার মতো ক্ষমতা সব বাঘমুড়ির থাকে না। সন্ন্যাসী দুটি তৎক্ষণাৎ নীনাদতান্ত্রিকের কাছে ছুটে যান। তবে তাদের মুখ থেকে কথা সরার আগেই নীনাদশঙ্কর ব্রহ্মচারী বলে ওঠেন, আমি জানি তোমরা কেন এসেছো। এই দুর্ঘটনা তোমাদের ভুলবশতই হয়েছে। মনে পড়ে গত বছর এমন ঋতুতেই সন্ন্যাসিনী সুপর্ণা বাঘের শিকার হয়েছিল। সখীদের সাথে বনবিহারে গিয়ে
আর ফেরেনি। তোমরা বহু খোঁজাখুঁজি করেও তার মৃতদেহ খুঁজে পাওনি। আমাকে বলেছিলে বাঘে নাকি তার সমগ্র দেহটা খেয়ে নিয়েছে, আস্ত কিছু রাখেনি। এবার বুঝতে পারছো তোমাদের সন্ধান অভিযানে গলদ ছিল। সন্ন্যাসী দুজনের সব কথা মনে পড়ে যায়। সেদিন বাঘের ভয়ে তারা বনের ভিতর প্রবেশই করেনি। ফিরে এসে মিথ্যা করে বলেছিল তারা নাকি খানা তল্লাশি করেও সন্ন্যাসিনীর দেহ পায়নি। পুলিশও হাল ছেড়ে দিয়েছিল, কারণ এ তল্লাটে বছরে 100রও অধিক মানুষ বাঘের পেটে যায়, তা সে নিজের অসতর্কতা বশতই হোক বা অন্য কোনো কারণে। তবে নিনাদ শঙ্কর উপায় বাতলে দিলেন। একটি লাল চেলির কাপড় সন্ন্যাসীদের হাতে দিয়ে আদেশের সুরে বললেন, এই নাও, ব্যাঘ্র জননী মন্ত্রপুত এই কাপড়টি গ্রহণ করো। এটি নিয়ে এখনই চলে যাও ওই বনে। তারপর বনের ভেতর সবচেয়ে উঁচু যে গাছটি রয়েছে তার একটি ডালে এটি বেঁধে দেবে, আর মনে মনে 3 বার বলবে, ওম রাম হেম হ্রেম ক্রেং কায় নমঃ। বাস, তারপর শটান বেরিয়ে আসবে বন থেকে। একদম দেরি করবে না, কারণ দেরি করলেই বিপদ বাড়বে। চিন্তা করো না, আমি এখানে বসেই প্রার্থনা করব। জঙ্গলের দেবতা দাঁড়বাড়ো তোমাদের রক্ষা করবেন। দেবতা দাঁড়বাড়োর নাম শুনে সন্ন্যাসীদ্বয় মনে খানিক বল পায়। তারা জেলে দুটিকে সঙ্গে নিয়ে সেই রাতেই বনে প্রবেশ করে। তারপর সত্যি সত্যি সবচেয়ে উঁচু গাছটি খুঁজে সেই গাছের অপেক্ষাকৃত নিচু একটি ডালে লাল কাপড়টি বেঁধে ওই বিশেষ মন্ত্র 3 বার উচ্চারণ করে। নিমিষেই জঙ্গলের গাছপালা কাঁপিয়ে ভয়ানক এক ঝড় ওঠে। সেই ঝড়ের দাপট এতই বেশি ছিল যে সন্ন্যাসী জেলে সবাই এক ধাক্কায় বনের বাইরে ছিটকে পড়ে। পরদিন সকালে গিয়ে দেখা যায় যে গাছের ডালে ওরা লাল চেলির কাপড়টি বেঁধেছিল সেই গাছের নিচে পড়ে আছে বিশাল চেহারার এক বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার যে এত বড় হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তবে আরও আশ্চর্য ব্যাপার এই যে মৃত বাঘটির মুখ থেকে বেরিয়ে আছে একটি মানুষের রক্তাক্ত হাত। জেলেরা নিজের বন্ধুকে চিনতে পারে, তবে কোনো বাঘ যে কি করে এমন উবু উবু মানুষ গিলে নিতে পারে তা তাদের মাথায় ঢোকে না। অবশেষে নিনাদ শঙ্কর তান্ত্রিক ওই সন্ন্যাসীদ্বয়কে একান্তে ডেকে সমগ্র ঘটনার বিশদ ব্যাখ্যা দেন। তিনি বলেন, সন্ন্যাসী সুপর্ণা কোনো সাধারণ মানবী ছিলেন না, তিনি ছিলেন উচ্চমার্গীয় সাধিকা। বাঘ যখন তাকে কামড়ে ছিঁড়ে খাচ্ছিল তখন ভয়ানক যন্ত্রণার চোটে ভগবানের প্রতি তার বিশ্বাস উঠে যায়। সেটাই স্বাভাবিক, কারণ সারা জীবন ঈশ্বর সাধনা করে যদি এমন যন্ত্রণাকাতর মৃত্যু প্রাপ্য হয় তবে সে ঈশ্বর সাধনার কি মর্ম? এর থেকে শয়তানের উপাসনা অধিকতর ভালো। এই ভাবনাই তাকে দেহধারী বাঘমুড়িতে পরিণত করে। নিনাদ শঙ্কর ব্রহ্মচারীর মতে যেসব মানুষ বাঘের শিকার হয় তারা সকলেই যে বাঘমুড়ি হয় এমনটা নয়। যারা জীবনের অন্তিম মুহূর্তেও নিজের অঙ্গ প্রত্যঙ্গ বাঘের ধারালো দাঁত আর নখে ছিন্ন ভিন্ন হওয়ার যন্ত্রণা সহ্য করেও শুভ সত্তার প্রতি বিশ্বাস রাখতে পারে তারা কখনোই বাঘমুড়িতে পরিণত হয় না। অপমৃত্যু হলেও তাদের মুক্তি ঘটে, তবে ওই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। এমনকি উচ্চমার্গের সাধিকা সুপর্ণারও ছিল না। সে বাঘমুড়িতে তৎক্ষণাৎ পরিণত হলেও দেহ ধারণ করতে শিখেছিল পরবর্তী ঋতুতে। তার প্রথম শিকার হয় একটি জেলে। নিনাদতান্ত্রিক যে লাল চেলির কাপড়টি দিয়েছিলেন তাতে যে জননী মন্ত্র প্রয়োগ করা হয়েছিল তা বাঘমুড়িকে ওই নির্দিষ্ট স্থানে ডেকে আনত। তবে বাকি কাজটা করেছেন জঙ্গলের দেবতা দাঁড়বাড়ো। নিনাদতান্ত্রিকের প্রার্থনায় সাড়া দিয়ে তিনি সে রাতে জঙ্গলে আবির্ভূত হন, কিন্তু তাকে কেউ সচক্ষে দেখার ক্ষমতা রাখে না। সেই জন্যই বোধ করি ওই মায়াবী ঝড়ের দাপটে জঙ্গলে উপস্থিত সন্ন্যাসীদ্বয় এবং জেলেরা উড়ে গেছিল। এইসব কথাই নিনাদতান্ত্রিক গোপনে ওই সন্ন্যাসীদের বলেছিলেন, কিন্তু তারা কতটা বিশ্বাস করেছিল তা বলতে পারি না।
মার্চ মাসের এক দিন। শীত চলে গেলেও গ্রীষ্মের দাবদাহ তখনও শুরু হয়নি। গ্রামাঞ্চলে খোঁজ খবর করলে এখনও খাঁটি নলেন গুড় পাওয়া যাবে। সকাল বিকাল কেবল কুল খেয়েই সবার কেটে যাচ্ছে। চাষিরা দিন রাত পড়ে আছে আলু চাষের জমিতে। এমনই এক শান্ত মধুর সকালে মিঠে রোদে ভেজা সুন্দর পরিবেশ কাঁপিয়ে একটি 4 চাকা মফস্বল থেকে বেরিয়ে কাঁচা রাস্তায় নেমে এলো। যে সে 4 চাকা নয়, একেবারে পুলিশের জিপ। জিপটি পথের মোড় ঘুরে ব্রহ্মমঠের ফটকের সম্মুখে এসে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে ধুলিমাখা মাটির রাস্তায় যিনি পা দিলেন তিনি জয়নগর থানার ওসি চুনিবাবু। চুনিবাবুকে মঠের দিকে এগোতে দেখেই 2-3 জন সন্ন্যাসী তার পথ আটকে দাঁড়ালো। চুনিবাবুর হাতে একটি ফাইল। সেই ফাইলটি দেখিয়ে তিনি সন্ন্যাসীদের উদ্দেশ্যে বললেন, দেখুন, আপনারা কেন আমায় আটকাচ্ছেন আমি বুঝতে পারছি না, তবে আমাকে যে ভেতরে যেতেই হবে, ভীষণ জরুরি দরকার। সন্ন্যাসীরা একবার একে অপরের মুখ চাওয়াচাই করে। তারপর ওদের মধ্যে অপেক্ষাকৃত বলিষ্ঠ চেহারার মানুষটি অঙ্গুলি হেলনে বুঝিয়ে দেয় কি চুনিবাবু ভিতরে যেতেই পারেন, কিন্তু ওই চামড়ার জুতো পরে যাওয়া যাবে না। এক তো উনি কাঠের খড়ম পরে আসতেন, নতুবা ওনাকে খালি পায়েই এখন অন্দরে যেতে হবে। কথাগুলো বুঝতেই চুনিবাবুর কান লাল হয়ে ওঠে। একবার মনে হয় এক ঘুষিতে ওদের নাক ফাটিয়ে দেন, কারণ গত সপ্তাহ থেকে যেসব ভয়াবহ ঝামেলার মধ্যে দিয়ে তার দিন কাটছে সেসবের গুরুত্ব ওই সন্ন্যাসীরা না বুঝে এখনও নিজেদের পরম্পরা নিয়ে পড়ে আছে। তবুও তিনি নিজেকে সংবরণ করলেন। অন্য জায়গার রাগ রোষ বেচারি এইসব সন্ন্যাসীদের ওপর দেখিয়ে কি হবে? তাছাড়া ওরা ভুল তো কিছু বলেনি, চুনিবাবুকে নিষেধাজ্ঞাও করেনি, কেবল জুতোটাই মঠের বাইরে খোলার আদেশ দিয়েছে। চুনিবাবু তাই করলেন। জুতোজোড়া জিপের ভিতর রেখে নগ্ন পায়ে মঠের ভিতর প্রবেশ করলেন। বাঁধানো মেঝেয় পা দিতেই তার মাথার ওপর যেন অসময়ের বৃষ্টিপাত শুরু হলো। ফাইলটা কোনো মতে বাঁচিয়ে তিনি ঊর্ধ্বে চাইতেই দেখতে পেলেন জনাপাঁচেক মধ্যবয়স্কা রমণী দোতলার কাঠের বারান্দা থেকে পিতলের ঘটি করে সোজা চুনিবাবুর পানে জল ছেটাচ্ছে। এমন অসহিষ্ণু ক্রিয়াকলাপের কারণ জিজ্ঞেস করাতে তিনি জানতে পারলেন এ হলো গঙ্গা জল। মঠে কেউ এলে সবার আগে তাকে গঙ্গা জলে পরিশুদ্ধ করা হয়। চুনিবাবুর মনে হলো এতে আর কিছু হোক আর না হোক তার খাঁকি উর্দিটা ভিজে গেল। তিনি নাস্তিক মানুষ, কোনো কালেই ঈশ্বর বা ভগবানে বিশ্বাস ছিল না। নেহাত আজ একটা বিশেষ দরকার পড়েছে, নয়তো মন্দির আশ্রম বা মঠে যাবার কোনো ইচ্ছাই তার নেই। মঠের অন্দরে উগ্র মিষ্টি এক সুগন্ধ খেলা করছে। সম্ভবত চড়া দামের ধূপ দেওয়া হয়েছে একসাথে অনেকগুলো। চুনিবাবু দেখলেন এই মঠ বিশেষ কোনো দেবতা বা দেবীর উদ্দেশ্যে নির্মিত নয়। মঠের দেওয়ালে কালী, শিব, বিষ্ণু, ব্রহ্মা সকলের মূর্তি খোদাই করা আছে। দেওয়াল, ছাদ, প্রাচীর সর্বত্রই নামাবলী। কিছু দেবদেবীর নামই তো চুনিবাবু জানেন না, তাদের মূর্তিও পরিচিত নয়। ছোট থেকে নাস্তিক বলেই বোধহয় তিনি 10 মহাবিদ্যাকে চিনতে পারলেন না। মঠের ভিতর নানা প্রকোষ্ঠ রয়েছে, যেখানে প্রশিক্ষণ চলছে বহু সাধকের, সাথে সাধিকারও। চুনিবাবুর চোখে এসব নিছক মায়াজাল, নয়তো এখান থেকে হাত ছুঁড়ে কেউ কয়েক মিটার দূরে প্রজ্বলন্ত বাতি নিভিয়ে দিতে পারে। সব ম্যাজিক, বিজ্ঞানের সাহায্য নিয়ে মানুষকে বোকা বানানোর কৌশল। তার মনে হয় ঈশ্বর যদি সত্যিই থাকতো তবে গত 27 বছর পুলিশের চাকরি জীবনে যেসব নৃশংস হত্যালীলা তিনি দেখেছেন সেগুলোর একটাও সংঘটিত হতো না। কোনো নিরীহ মানুষ মারা পড়তো না। চুরি, ছিনতাই, ডাকাতি সেসব তো মানুষের স্বভাব, লোভের কারণ। কিন্তু হত্যা, সেটা তো শয়তানের কাজ, মানুষের কাজ নয়। এমন কত শয়তান যে আইনের ফাঁক গলে হাত ফসকে পালিয়েছে,
চরম অন্যায় করেও আজও বুক ফুলিয়ে সমাজের মাঝে ঘুরে বেড়াচ্ছে, তার হিসেব করতে গেলে চুনিবাবু গুণেও শেষ করতে পারবেন না। এই তো গত বছরের ঘটনা। চুনিবাবু তখন ছিলেন 24 পরগনার কুলপিতে। সেখানে একজন স্যাঁকড়ার বাড়িতে ভয়ানক ডাকাতি হয়েছিল। শুধু ডাকাতি নয়, সাথে খুনও। পরিবারের সকলেই বেঘরে মারা পড়েছিল। বাদ যায়নি বছর 5 শিশুটিও। দোষীদের খুঁজে পাওয়া গেলেও তারা মানসিক বিকারগ্রস্ত অজুহাতে ছাড়া পেয়ে যায়। যাবজ্জীবন কারাদণ্ডও হয়নি। কিন্তু ঘটনার পরেই চুনিবাবুকে ট্রান্সফার করে দেওয়া হয় জয়নগরে। তখন বাকি ঘটনাগুলো সাজিয়ে নিতে, এমনকি কে বা কারা এই ডাকাতির সাথে যুক্ত তা বুঝতে তেনার খুব একটা অসুবিধা হয় না। তিনি বুঝতে পারেন গোটা সিস্টেমটাই ধসে পড়েছে, তেনার হাতে কিছুই নেই। ন্যায় দেওয়ার ক্ষমতা যার হাতে আছে তিনি অন্ধ। তাই তার নাস্তিক মনোবৃত্তি আরও গাঢ় হয়। দিন প্রতিদিন বিচার না পাওয়া বিভিন্ন ক্রাইমের ভিকটিমদের দেখে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস উঠে যায়। চোখের সামনে অপরাধীদের দেখেও, হত্যালীলার যাবতীয় তথ্য হাতে পেয়েও অপরাধীরা সমাজের উঁচু স্তরের ক্ষমতাশালী মানুষ হওয়ায় তিনি তাদের বিরুদ্ধে কিছুই করতে পারেন না। এমনই এক নৃশংস হত্যাকাণ্ডের সমাধানের খোঁজেই তিনি এই ব্রহ্মমঠে এসেছেন। তার বিশ্বাস নিনাদ শঙ্কর ব্রহ্মচারী এই ব্যাপারে অনেক তথ্যই জানেন। মঠের অন্দরে পরপর 19টি কক্ষ পেরিয়ে ওই দুই সন্ন্যাসী এক বৃহদাকার ফটকের সামনে এসে দাঁড়ালেন। এদিকটা ভারী অন্ধকার, দিনের আলো পৌঁছায় না বললেই চলে। সেই অন্ধকারেও চুনিবাবু ঠাউর করতে পারলেন অদূরের ফটকটি কাঠের তৈরি নয়, ওটি ধাতু নির্মিত। সংস্কৃত অক্ষর খোদাই করা পাহাড় সমান উঁচু বিশাল এক দরজা। স্কুলে ঘণ্টা দিলে যেমন আওয়াজ হয়, বৌদ্ধ মন্দিরে শুভ ক্রিয়ার আরম্ভে যেমন ধ্বনি শোনা যায়, তেমনি মায়াবী এক শব্দ করে দরজাটি খুলে গেল। আর তার সাথেই চুনিবাবুর চোখ যেন ঝলসে উঠল। এ তিনি কি দেখছেন? এত বড় ঘর হতে পারে? ঘরটির ছাদ এত উঁচু যে প্রায় দেখাই যায় না। তার থেকেও অবাক করা কাণ্ড, ঘরের ভিতর বহু সংখ্যক প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের আলো ভীষণ তীব্র, তাতে চুনিবাবুর চোখে যেন জ্বালা ধরে। তিনি একবার চোখ দুটো ভালো করে রগড়ে নিয়ে কক্ষের ভিতর প্রবেশ করেন। সন্ন্যাসী দুজনও তার সাথেই এগিয়ে চলেছেন। এই সময় হঠাৎ তার খেয়াল হয়, আচ্ছা, এদেরকে তো একবারও তিনি বলেননি কি তার দরকার নিনাদতান্ত্রিকের সাথে। নিনাদবাবুকে তিনি বার দুয়েক নৌকোবিহারে দেখেছেন ঠিকই, তবে তার সঙ্গে কখনো সরাসরি কথা হয়নি। কিন্তু এই সন্ন্যাসী দুজন কথা জানল কি করে? তারা চুনিবাবুকে নিনাদতান্ত্রিকের কাছেই নিয়ে যাচ্ছে তো, নাকি অন্য কোথাও? না, অন্য কোথাও নয়। কয়েক পা এগোতেই প্রদীপের আলোয় ঝাপসাভাবে কাকে যেন দেখা যায়। আরও কিছুটা যেতে নিনাদ শঙ্কর ব্রহ্মচারীকে চুনিবাবু চিনতে পারেন। তার অবাক লাগে, 2 বছর আগেও তিনি এনাকে যেমন দেখেছিলেন আজও তেমনই আছেন। তিনি ভাবেন, 2 বছর কি আর এমন সময়, এতে কি আর পাল্টাবে? 20 বছর হলে না হয় কথা ছিল। তবে ওই সন্ন্যাসী দুজন কি করে চুনিবাবুর মনের কথা বুঝলেন, আদৌ বুঝেছিলেন কিনা তাতে সন্দেহ রয়েছে। এমনও হতে পারে ওরা জানতই না চুনিবাবুর কার সাথে দরকার, তাই তাকে সোজা নিয়ে চলে এসেছে মঠের প্রধানের কাছে। কিন্তু এ কি? নিনাদ শঙ্কর ব্রহ্মচারী যে বাতাসে ভেসে রয়েছেন। হ্যাঁ, তিনি বাতাসের মাঝে পদ্মাসনে বসে রয়েছেন, বসার জায়গা থেকে কম করে 3 হাত উঁচুতে। চুনিবাবুর মাথা ঘুরে যায়। তার দৃঢ় বিশ্বাস হয়, মঠে ঢুকতেই ধাঁ করে যে মিষ্টি গন্ধটা তার নাকে এসেছিল তা কোনো ধূপের নয়, ওটা নিশ্চয়ই কোনো কড়া ড্রাগস। আর তার ঘরেই তিনি এসব দেখছেন। হতে পারে এই ঘরে আসার আগেই সন্ন্যাসী দুজনকে তিনি যে নিনাদতান্ত্রিকের সাথে দেখা করতে চান তা বলেছিলেন। ড্রাগসের চক্করে সেটা ভুলে গেছেন। তাছাড়া আবার কি,
ঐশ্বরিক অলৌকিক এসব ঘটনায় তার বিশ্বাস নেই। তিনি দুপা এগিয়ে হাতের ফাইলটা খুলে কিছু বলতে যাবেন, তার আগেই নিনাদ ব্রহ্মচারীর শান্ত অথচ গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়। আপনাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। আধিরাকে আমি বহু বছর আগেই নির্বাসিত করেছি। তার কুকর্ম ব্রহ্মমঠ কোনোদিন সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। তবে এখন সে যে পর্যায়ে চলে গেছে তাকে আটকানোর ক্ষমতা আর আপনাদের নেই। আপনি বরং ফিরে যান, আমি ভেবে দেখছি কি করা যায়। চুনিবাবুর ভীষণ রাগ হয়। একে এতগুলো লোকের খুন হয়েছে, তার ওপর তাদের মধ্যে চুনিবাবুর পরিচিত ক্রিমিনাল এই কেসে যুক্ত রয়েছে। সেই সব জেনেও এই বৃদ্ধ বলে নাকি ফিরে যেতে, তাও আবার পুলিশকে। তিনি খেঁকিয়ে ওঠেন। শুনুন, এই এসব ভাঁওতাবাজি অন্য কাউকে দেখান, আমি এসবে ভুলি না। বিজ্ঞানের কারসাজিতে এমন হাওয়ায় ভাসতে সবাই পারে। সন্ন্যাসী দুজনের হাতের মুঠো শক্ত হয়ে যায়। তবে নিনাদতান্ত্রিকের সম্মুখে তেনার আদেশ ব্যতীত তার কথা অমান্য করে কিছু করা সাজে না। তাই ওরা দুজন নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। নিনাদ ব্রহ্মচারী হাসি মুখে বলেন, বিজ্ঞানের কারসাজি নয়, এ হলো বহু বছরের পঞ্চপাণ্ডব সমীরণ সাধনার ফল। যাই হোক, পরিস্থিতি যা দেখছি তাতে খুব দ্রুত কিছু না করলে সমস্যা বাড়বে, বই কমবে না। আপনি আর এখানে বসে বসে কি দেখেছেন? এই দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি। এই বলে চুনিবাবু নিজের হাতের ফাইলটি মাটিতে রাখেন। তারপর তার ভিতর থেকে বের করে আনেন স্ট্যাপেল করা কিছু কাগজ। কাগজের ওপর ক্রসপিন দিয়ে কতকগুলো ছবি আটকানো রয়েছে। চুনিবাবু কাগজগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে বলতে থাকেন, আপনার শিষ্য আধিরাকে ধরেছিলাম 6 মাস আগে একটা ধর্ষণের মামলায়। তখন আমি ছিলাম কুলপিতে। তারপর ওখান থেকে আমার ট্রান্সফার হয়ে যায় একটা বিশেষ কারণে। কি কারণ তার বলতে চাইছি না। জয়নগরে পোস্টিং হওয়ার সপ্তাহখানিকের মধ্যেই শুনি জেলা আদালতে আধিরার বিচার হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড। মনটা খুশিতে ভরে ওঠে। ফাঁসির সাজা হলে আরো ভালো হতো, তবে আমাদের দেশে ক্রিমিনাল লয়ারের তো অভাব নেই। তাই আপনার গুণধর শিষ্যের ভাড়া করা উকিল বড় কোর্টে যাওয়ার হুমকি দেয়। তারপর কি হয়েছিল, উঁচু কোর্টের রায় কি ছিল তা আমি জানি না। তবে আমি এটুকু জানি, আধিরা এতদিন জেলা কারাগারে বন্দী ছিল এই কারণে বলছি, কারণ আজ সে মুক্ত। নিনাদ শঙ্কর ব্রহ্মচারী কথার মাঝেই কখন যে বাতাসে ভাসমান অবস্থা থেকে মাটিতে নেমে এসেছেন তা কেউ টেরই পায়নি। দিন দিনেক আগের কথা, হেড অফিস থেকে আমার ফোন এলো, জরুরি তলব। গেলাম, গিয়ে শুনলাম জেলা কারাগারে ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। একটা সেলের ভেতরে 4 জনের লাশ পাওয়া গেছে আর একজন বেপাত্তা। যে বেপাত্তা হয়েছে সে হলো আপনার প্রাক্তন শিক্ষার্থী আধিরা। ওকে যে সেলের ভেতর রাখা হয়েছিল তাতে ছিল আরও 4 জন আসামি, 4টেই ডাকাত। খুনের অভিযোগও ছিল ওদের ওপর। তা প্রহরী সকালবেলা সেলের কাছে যেতেই দেখে ঘরের মেঝে একেবারে রক্তে ভেসে যাচ্ছে আর 4 আসামি মরে পড়ে আছে। সে এক বিভৎস দৃশ্য। 4 জনের মুন্ডু উল্টো দিকে ঘুরে গেছে, হাত পা দুমড়ানো মচকানো। দেখে মনে হয় যেন প্রবল এক শক্তি ওদের দেহ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে সেলের ভেতর কোথাও আধিরার চিহ্ন নেই। সেলের জানলা অনেক উঁচুতে, তাতে আঁচড় অবধি পড়েনি, কোনো সুড়ঙ্গও নেই। সেলের তালাও ভাঙা হয়নি। তবে আধিরা পালালেও কোন পথে যে পালিয়েছে তা বোঝা গেল না। ওই 4 জনের পোস্টমর্টেম সম্পন্ন হওয়ার পর সৎকার করা হবে এমন সময় খবর এলো যে বিচারক আধিরাকে ফাঁসির সাজা শুনিয়েছিল তার খুন হয়েছে। তিনিও একইভাবে মুন্ডু উল্টো দিকে ঘোরানো অবস্থায় নিজের ঘরের মধ্যে পড়েছিলেন। তার পরিবারের কেউ এ শহরে থাকতো না, তিনি একাই এক সরকারি কোয়ার্টারে থাকতেন। ফরেন্সিক এসে বলল এনাদের মৃত্যু ঘাড় মোটকে হলেও মরার আগে এনারা এমন কিছু দেখেছেন যাতে এনাদের হৃদস্পন্দন একেবারে বন্ধ হয়ে গেছে। ভয়ের কিছু, মানে ভূত ছাড়া আর কি হতে পারে। এবার সারা 24 পরগনা জুড়ে একটা ভূতে খুন করে বেড়াচ্ছে, এটা তো আর মানতে পারি না। আবার না মেনেও বা উপায় কি?
সেলের ভেতর থেকে ওই 4টে লাশকে যখন বার করা হয় তখন আমি সেখানে ছিলাম। একজন মানুষ তো অনেক দূরের কথা, একটা কাকপক্ষীকে ওই সেলে আটকে রাখলে তালা না ভেঙে সে পালাতে পারবে না। অগত্যা চলে এলাম এই ব্রহ্মমঠে। ভাবলাম আপনারাই তো আধিরাকে ওই সব তন্ত্রবিদ্যা, কালাজাদু ইত্যাদি শিখিয়েছেন, তাই আপনারা কিছু সূত্র হয়তো দিলেও দিতে পারেন। তাছাড়া এমনও হতে পারে কি এমন নোংরা স্বভাব শয়তানটা আপনাদের থেকে। মুখ সামলে কথা বলুন পুলিশ বাবু। আধিরা প্রথমবার লম্পটের মতো কাজ করার পরে আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু দ্বিতীয়বার সে এমন কাজ করার পর মুহূর্তেই আমি ওকে নির্বাসন দিই। ওর ছল চাতুরিতে একবার গলে গেলেও পরের বার আমার ভুল হয়নি। তাছাড়া আপনাদের আইন কানুন, ন্যায় অন্যায়ের বিচারক ওই শয়তানকে উপযুক্ত শাস্তি দিতে পারেনি বলে সেই রাগ তো আর আপনি ব্রহ্মমঠের ওপর দেখাতে পারেন না। আমরা সাধক সাধিকা গড়ে তুলি তাদের ইচ্ছে, জোর করে নয়। প্রাণের স্পন্দনের খোঁজে লোকে এখানে আসে, তারপর সদিচ্ছায় ঈশ্বরের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এখানেই থেকে যায়। আমরা তাদের মার্গদর্শন করাই, তারা জীবনে উন্নতি লাভ করে। আচ্ছা, তাই নাকি? তাহলে আপনাদের সোর্স অফ ইনকামটা কি? এত বড় মঠ, এত আশ্রম, এত লোকজন, তাদের খাওয়া দাওয়া, মেনটেন্স, এসবের খরচ কোত্থেকে আসে? কারা যোগায় সব? নিনাদতান্ত্রিকের মুখে হাসি ফুটে ওঠে। সবই তেনার কৃপা, তেনার দয়ায় কোনো কিছুরই অভাব হয় না। চুনিবাবু বুঝতে পারেন হয় ব্রহ্মমঠের অন্দরে সত্যিই অলৌকিক শক্তির বাস রয়েছে, নতুবা এই স্বনামধন্য মহানাত্মা একজন ঠগ। কিন্তু এসব ভাবার সময় এখন নয়। তার উদ্দেশ্য খুনি ধর্ষক আধিরাকে পাকড়াও করা। এই ব্রহ্মমঠের রহস্য উদ্ঘাটন তার তত্ত্বাবধানে পড়ে না। আর আধিরাকে পাকড়াও করতে গেলে এই সন্ন্যাসীদের সাহায্য চুনিবাবুর লাগবেই। তিনি স্ট্যাপেল করা কাগজের ভিতর থেকে কতকগুলি ছবি বের করে নিনাদতান্ত্রিককে দেখান। তাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, দেখুন তো এই আসামিগুলোকে চিনতে পারেন কিনা। মুখ বিকৃত হয়ে গেলেও অন্তত পরিচিত কিনা তা বলতে পারবেন আশা করি। হতে পারে এদের সাথে আধিরার আগে থেকেই কোনো শত্রুতা ছিল, তাই হয়তো একে অপরের সাথে মারামারি করে খুনোখুনি। কিন্তু কথাটা হলো, খুন করলেও করলোটা কি দিয়ে? সেলের ভেতর তো ধারালো বা ভারী জিনিস কিছুই ছিল না। নিনাদতান্ত্রিক নিজে হাতে ছবিগুলি স্পর্শ করলেন না। সন্ন্যাসীদ্বয়কে ইঙ্গিত করে দূর থেকেই দেখাতে বললেন। ছবিগুলি ভয়ানক, বিভৎস মৃতদেহের, চারিদিকে রক্ত মাংস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিনাদশঙ্কর ব্রহ্মচারী আসামি 4 জনের একজনকেও চেনেন না, তবে তাদের রক্ত মাংসের মাঝে মেঝের ওপর নখের আঁচড়ে যে চক্রটি আঁকা হয়েছে তার ব্যাপারে ভালোভাবেই জানেন। চোখ কপালে তুলে তিনি জবাব দিলেন, না, এদের কাউকেই আমি চিনি না। এরা কেউ ব্রহ্মমঠের সাথে জড়িত নয়। এরা সকলেই যোজিনী তন্ত্রবিদ্যার শিকার। যোজিনী তন্ত্রবিদ্যা? সে আবার কি? সে এক ভয়ানক বিদ্যা, ত্রিকাল ভৈরবতন্ত্রের সমগোত্রীয়। ত্রিকাল ভৈরবতন্ত্রে যেমন স্বর্গ মর্ত পাতালের দ্বার খোলা যায়, তেমনি যোজিনী বিদ্যা প্রয়োগেও তাই হয়। তবে এক্ষেত্রে দ্বার হতে নির্গমন হয় যোজনীর। যোজনী মহাপাপিষ্ঠা শক্তি, জীবিত সত্তার ঘোর শত্রু। তার ব্যাপারে কথা বলা ব্রহ্মমঠের অন্দরে নিষিদ্ধ। তবু আপনি জিজ্ঞেস করলেন বলে আমি তার নাম নিলাম। ব্রহ্মমঠের অনেকেই এ ব্যাপারে জানলেও আমি অনুমতি না দিলে তারা আপনাকে কোনো তথ্য দেবে না। তাহলে আপনি অনুমতি দিন। নিনাদতান্ত্রিক ডান বাহু তুলে কাকে যেন ডাকলেন। সাথে সাথেই সেই সন্ন্যাসী দুজন হাঁটু ভেঙে বসে পড়ল। চুনিবাবু কিছুই বুঝতে পারলেন না। হঠাৎ তার কাঁধে কে যেন হাত রাখল। তিনি চমকে উঠে পিছনে তাকালেন। আপনি কোত্থেকে এলেন? একজন কম বয়সী যুবক কেমন এক গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আমি তো এখানেই ছিলাম, বাবা আদেশ করলেন তাই দেখা দিলাম। চুনিবাবুর মাথাটা আবার ঝিমঝিম করতে লেগেছে। আরে মশাই, কে আপনি? আমি আদিত্য নারায়ণ, এই ব্রহ্মমঠের সামান্য একটি সজীব শুভ সত্তা। অত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে না।
পাতি বাংলায় বলো কর্মচারী। আদিত্যনারায়ণ কোনো উত্তর দিল না। প্রসঙ্গ এড়িয়ে বলল, চলুন, যোজিনীর ব্যাপারে জানতে হলে মঠের বাইরে যেতে হবে। তাছাড়া আপনি তো এসেই ছিলেন আমাদের মঠ থেকে একজন কাউকে ধরে নিয়ে যেতে, যাতে আধিরার সম্বন্ধে সে সব কিছু তথ্য দিতে পারে। চলুন, আমাকেই না হয় নিয়ে চলুন। চুনিবাবু হাসতে গিয়েও নিজেকে আটকে নেন। হ্যাঁ, এই কথাটা তিনি আবার কখন বলে ফেললেন? তিনি এসেছিলেন এই উদ্দেশ্যে ঠিকই, কিন্তু কাউকে তো এটা ভ্রূণাক্ষরেও বুঝতে দেননি। তবে কি এই মঠের সবাই মনোবিজ্ঞানে পারদর্শী? সকলে মাইন্ড রিডিংয়ে মাস্টার্স করে রেখেছে? না, চুনিবাবুর মাথা ব্যথাটা ধীরে ধীরে বেড়েই চলেছে। এই মঠ থেকে বেরোতে হবে। তিনি নিনাদতান্ত্রিককে নমস্কার করে উল্টো দিকে পা বাড়ান। ঘর থেকে বাইরে যাওয়ার পথে শুনতে পান নিনাদশঙ্কর ব্রহ্মচারী তার শিষ্য আদিত্যনারায়ণকে বলছেন, যোজনী সম্বন্ধে তুমি সবই জানো, তাই তোমাকে নতুন করে শেখানোর কিছু নেই। তবে ওই পুলিশ বাবুর যে ভয়ানক বিপদ, সেটা নিশ্চয় ওনার শরীর থেকে নির্গত কালচে আভা দেখেই তুমি বুঝতে পেরেছ। তুমি ওনাকে এবং ওনার পরিবারকে সবার আগে সুরক্ষিত করবে। তারপর যোজিনীকে কিভাবে আটকাতে হবে সেই পন্থা খুঁজে বের করবে। আমি চামেলিকে ডেকে পাঠাচ্ছি, সে সঠিক সময় তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে তার আগে তুমি যেন সব বন্দোবস্ত করে রেখো। কথাগুলো শুনতে পেলেও সেগুলোর অর্থ চুনিবাবু ঠিক বুঝতে পারলেন না। নিনাদতান্ত্রিক কিসের কথা বলছেন, আর তার বিপদই বা হবে কেন? তিনি তো বহাল তবিয়তে আছেন। তাছাড়া শুনলেন নাকি তার দেহ থেকে কালো আভা নির্গত হচ্ছে? কই, এই তো তার হাত, কোথাও তো কিছু নেই। যত সব বুজরুকি। তিনি মঠ থেকে বেরিয়ে এসে জিপে চড়লেন। তারপর জুতো জোড়া পরতেই আদিত্যনারায়ণ মঠের ফটক দিয়ে বেরিয়ে এলো। চুনিবাবু আদিত্যনারায়ণকে জিপের পিছন দিকে একটি সিট দেখিয়ে দিলেন। আদিত্যনারায়ণ কিছু সময় গাড়ির চারিদিকে ঘুরে অবশেষে জিপে চড়ে বসল। আর তারপরেই মাটি কাঁপিয়ে জিপটি ছুটে গেল। পথে যেতে যেতে যোজিনীকে নিয়ে বহু আলোচনা হলো। যোজিনী কে, কোথায় তার উৎস, কোন মহাবিদ্যায় তার উল্লেখ আছে, কেন সে অন্ধকারের দেবী, সব কথাই আদিত্যনারায়ণ বলে চলল। তার মতে বিজয় গ্রন্থে যে মহাবিদ্যার উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম হলেন প্রত্যঙ্গিরা। সেই প্রত্যঙ্গিরা দেবীর এক ভয়াল তন্ত্ররূপ যোজিনী, তার বাহন বাদুর। যোজিনীকে আহ্বান জানানোর পদ্ধতি অনেক রয়েছে, তবে সর্বাপেক্ষা সহজ পন্থা হল 4 জন পুরুষের আহুতি দেওয়া, তাদের রক্তে যোজিনী চক্র স্থাপন। যোজিনী আহ্বানকারী পুরুষের দেহে বাসা বাঁধবেন, দেবেন তাকে অপার শক্তি, সাথে শুষে নেবেন অপর 4 জনের জীবন সুধা। চুনিবাবু বোঝেন সেলের 4 জন আসামির সাধারণ কোনো কারণে খুন হয়নি, তাদের হত্যার পিছনে রয়েছে এক গূঢ় ষড়যন্ত্র। ধীরে ধীরে এসব অলৌকিক আচার অনুষ্ঠানে তারও বিশ্বাস হতে শুরু করেছে। তিনি আদিত্যনারায়ণকে জিজ্ঞেস করেন কি এই যোজিনীর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো কৌশল তার সঠিকভাবে জানা আছে কিনা। আদিত্যনারায়ণ জবাব দেয়, দেখুন, যোজিনীর মোকাবিলা আমি কেন, ব্রহ্মমঠের কেউই এর আগে কখনো করেনি। হ্যাঁ, বাবা করলেও করতে পারেন, কিন্তু তিনি এসব কাজে হাত দেবেন না। এগুলো অতি নিম্নমানের তন্ত্র, এসব ওনাকে মানায় না। তবে আমি এসব করতেই পারি। যোজিনীকে পরাজিত করার যে পন্থা আমি জানি তা হলো যোজিনীর পিতা আবাডোনাকে স্মরণ করা। একমাত্র আবাডোনাই যোজিনীকে আটকাতে পারে। আবাডোনা? সে আবার কি? আবাডোনা হলো নরকের দেবতা, তারও একটা ইতিহাস রয়েছে, তবে সেটি বলার সময় এখন নয়। কারণ এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়ি যেতে হবে, যেখানে আপনার পরিবার রয়েছে। হ্যাঁ, ভালো করলেন এই কথাটা মনে করিয়ে দিয়ে। শুনলাম নিনাদবাবু বললেন আমার নাকি বিপদ, আর আমার পরিবারকেও নাকি আপনি রক্ষা করবেন। তা আমাদের বিপদ কিসের? আদিত্যনারায়ণের মুখে হাসি দেখা যায়।
সে এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কেবল চলন্ত গাড়ির জানালা পানে অঙ্গুলি নির্দেশ করে। সেদিকে তাকাতেই চুনিবাবুর শরীরটা তিরতির করে কেঁপে ওঠে। তিনি দেখেন তার জিপের পাশ দিয়েই সমান গতিতে আকাশের বুকে উড়ে চলেছে হাজার হাজার বাদুড়। তিনি তৎক্ষণাৎ থানার রাস্তা ছেড়ে বাড়ির পথ ধরেন। আদিত্যনারায়ণ বলে, আমি গাড়িতে ওঠার আগেই গাড়ির চারিদিকে বন্ধনী মন্ত্র প্রয়োগ করেছিলাম। তাই বলতে পারেন যতক্ষণ আমি আপনার সাথে আছি ততক্ষণ আপনার কোনো ভয় নেই। কিন্তু আপনার পরিবারের ভয়ানক বিপদ বাবা বলেছেন, তাই তাড়াতাড়ি আপনার বাড়ি না পৌঁছালে তাদের ক্ষতি হতে পারে। চুনিবাবু গাড়ির স্পিড বাড়িয়ে দেন। বাড়ি পৌঁছে তিনি হন্তদন্ত হয়ে জিপ থেকে নামতে যাচ্ছিলেন, কিন্তু আদিত্যনারায়ণ তাকে থামিয়ে দিলে। বললে, দাঁড়ান, আপনি জিপেই বসুন। জিপটি আমার মন্ত্র প্রয়োগে সুরক্ষিত, তবে আপনার বাড়িটি নয়। আগে আমি আপনার বাড়িটি বেঁধে আসি, তারপর আপনি জিপ থেকে নামবেন। কিন্তু আমার বউ ছেলে। তাদের কিচ্ছু হয়নি। কোনো একটা অজানা কারণে যোজিনী তাদের হদিশ পায়নি। বোধহয় সেজন্যই আমাদের অনুসরণ করছিল, আমাদের থেকে এই পথ চিনছিল। আচ্ছা, এগুলো তো সাধারণ বাদুড় বা চামচিকিও হতে পারে। যোজিনী কিনা তা আপনি বুঝছেন কি করে? আদিত্যনারায়ণের সাথে এতক্ষণ কথা বলে চুনিবাবুর তুমি আপনিতে রূপান্তরিত হয়েছে। তা সে আদিত্যনারায়ণের জ্ঞানের পরিধির জন্যই হোক বা অন্য কোনো কারণে। আদিত্যনারায়ণ হেসে উত্তর দেয়, ওগুলো সাধারণ বাদুড়। আপনি ওই ভরসাতেই বসে থাকুন, আমি আসছি, দাঁড়ান। দয়া করে গাড়ি থেকে নামবেন না। চুনিবাবু অবশ্য গাড়ি থেকে নামলেন না। কথার খেলাপ করার মতো মানুষ তিনি নন। সন্ন্যাসী যখন গাড়িতে বসতে বলেছেন তখন তিনি গাড়িতেই বসে থাকবেন, অপেক্ষা করবেন তার ফিরে আসার। আদিত্যনারায়ণ গাড়ি থেকে নেমে একবার আকাশটা ভালো করে দেখে নিলে। না, বাদুড়গুলো এখন আর নেই। হতে পারে তারা আদিত্যের ক্ষমতা আন্দাজ করে অন্য শিকারে মন দিয়েছে। আবার এমনও হতে পারে চুনিবাবুর কথা মতো ওরা সাধারণ বাদুড়। সাধারণ বা অলৌকিক যাই হোক না কেন, বাবা যখন বলেছেন তখন বুঝতে হবে যোজিনী সত্যিই ইহজগতে এসেছে, আর আধিরাই তাকে ডেকে এনেছে। তাই এই বাড়িটিকে আগে গৃহবন্ধনী মন্ত্র দ্বারা সুরক্ষিত করতে হবে। একটুও সময় নষ্ট না করে সে কাজে লেগে পড়ে। সঙ্গে ঘটি ছিল না, তাই প্লাস্টিকের বোতলই যা ভরসা। এক বোতল জলকে বন্ধনী মন্ত্র দ্বারা সক্রিয় করা হয়। তারপর সেই বোতলে ছোট্ট একটি ছিদ্র করে বোতলটি হাতে নিয়ে গোটা বাড়ির চারিদিকে আদিত্যনারায়ণ এক পাক ঘুরে আসে। সর্বদা খেয়াল রাখে জলরেখা কোথাও যেন ছিন্ন না হয়। মন্ত্রপুত জল শেষ হয়ে গেলে সে ভাবে কেবল একটি স্তর সুরক্ষিত নয়, সবচেয়ে ভালো হতো যদি মাদন প্রক্রিয়ায় বন্ধনী সম্পন্ন হতো। কিন্তু এমতাবস্থায় মাদন অর্থাৎ মন্ত্রপুত ঘি পাওয়া সম্ভব নয়। অগত্যা বেশ কয়েকটি নুড়ি হাতে নিয়ে তার ওপরেই মন্ত্র প্রয়োগ করা হয়। নুড়িগুলি ঈষৎ উষ্ণ হয়ে উঠলে তাদের মধ্যে যখন হালকা চাঞ্চল্য দেখা যায় তখন আদিত্য সেগুলি জলরেখার ওপর স্থাপন করে। এবার সুরক্ষা স্তর বৃদ্ধি পায়। সে ভাবে বারবার জলরেখা দেওয়ার থেকে একবার প্রস্তর বন্ধনী সম্পন্ন করা অধিকতর সুরক্ষিত। গৃহবন্ধনীর কাজ শেষ হলে সে জিপের দরজা খুলে চুনিবাবুকে নেমে আসতে অনুরোধ করে। চলুন, একবার চটজলদি আপনার পরিবার পরিজনের সাথে দেখা করে নেবেন, চলুন। তারপর আমরা থানায় যাব। আপনার পরিবারের কোনো ভয় নেই। যতক্ষণ ওনারা এই বাড়িতে আছেন ততক্ষণ কোনো অশুভ শক্তি ওনাদের ক্ষতি করতে পারবে না। আপনি ওনাদের একবার সাবধান করে দেবেন, চলুন। বলবেন আমাদের আধিরাবধের পালা শেষ না হওয়া পর্যন্ত ওনারা যেন দয়া করে এই বাড়িতেই থাকেন। চুনিবাবু এক লাফে গাড়ি থেকে নেমে বাগানের পথে পা বাড়ান। স্ত্রীপুত্রকে দেখার জন্য তার আর তর সইছে না।
সত্যি সত্যি কি তার পরিবারের ওপর কোনো অজানা বিপদের মেঘ ঘনিয়ে এসেছে, নাকি এই সন্ন্যাসীরা অহেতুক তার মনে সন্দেহের বীজ বপন করেছে? সে যাই হোক, ডাইনিং হলের দরজা খুলতেই হলের ভিতরে ছেলের সাথে দেখা হয়ে গেল। বাবাকে এমন অসময়ে বাড়ি ফিরতে দেখে সে তো অবাক। মাকে ডাকলে তিনিও হলে ছুটে এলেন, জিজ্ঞেস করলেন শরীর খারাপ কিনা। চুনিবাবু আমতা আমতা করে প্রসঙ্গ এড়িয়ে কোনো রকমের সাবধান বাণীটুকু শুনিয়েই বাড়ির বাইরে বেরিয়ে এলেন। আদিত্যনারায়ণ কিন্তু বাড়ির ভিতর ঢোকেনি, গাড়ির কাছেই অপেক্ষা করছিল। চুনিবাবু ফিরে এলে পর ওরা দুজন জিপে চড়ে থানার উদ্দেশ্যে রওনা দিল। থানায় গিয়ে আরেক কাণ্ড, সেখানে একেবারে হুলুস থুলুস বেঁধে গেছে। থানায় নাকি শত শত বাদুড় আক্রমণ করেছে। অফিসার, কনস্টেবল, হাবিলদার যে যেদিকে পারছে সেদিকে দৌড়াচ্ছে। চুনিবাবুর পরিচিত এক কনস্টেবল দৌড়ে এসে পায়ের কাছে পড়ে যায় আর কি। সে কোনো মতে বলে, ওরে বাবা রে স্যার, দেখুন দেখুন কি কাণ্ড, একেবারে ভ্যাম্পায়ার আক্রমণ করেছে। কর্নেলের গল্পের হালার পিচাস একেবারে। দেখুন দেখি ঘাড়ে কেমন কামড়াচ্ছে। চুনিবাবু ঘটনাটি দেখে সত্যিই আঁতকে উঠলেন। একটা মোটাসোটা বাদুড় কনস্টেবলের ঘাড় কামড়ে বসে আছে, সজোরে চাপড় দিলেও উড়ে যাচ্ছে না, এক নাগাড়ে রক্ত শুষেই চলেছে। ভ্যাম্পায়ার ব্যাট নামক এক ধরনের বাদুড় আছে বটে যারা রক্ত খেয়ে বেঁচে থাকে, তবে এমনভাবে মানুষকে কখনো আক্রমণ করে কিনা তা চুনিবাবুর জানা নেই। এমতাবস্থায় আদিত্যনারায়ণ অদ্ভুত এক কাণ্ড করলে। ডান হাতটা ওপরে তুলে 3 বার কি যেন একটা মন্ত্র আওড়ালো। একবার তো মন্ত্রটা চুনিবাবুর কানেও এলো। ওম বেতালশ্চ পিশাচশ্চ সরীসৃপা ভ্রাম ভ্রীম ভট। মন্ত্রটি 3 বার বলতেই বাদুড়গুলো উবে গেল। হ্যাঁ, উবে গেল, উড়ে যায়নি। চুনিবাবু অবাক নয়নে দেখলেন মন্ত্রোচ্চারণ শেষ হতেই বাদুড়ের দল বাতাসে যেন মিশে গেল। ব্যাপারটা কোনো পুলিশ অফিসারেরই মাথায় ঢুকলো না, কিন্তু তারা এটুকু বুঝল এই বাদুড়গুলো যেমন সাধারণ ছিল না, তেমনি অদূরেই দাঁড়িয়ে থাকা ওই যুবকটিও কোনো সাধারণ মানুষ নয়। অলৌকিক জাদুবিদ্যা খানিক তার জানা আছে। তারা একেবারে স্যার স্যার করে আদিত্যকে থানার ভিতরে বসালো। তারপর জলযোগের ব্যবস্থা করল। খানাস্টেক কচুরি, 4টে সিঙাড়া, 2টো ফুলুরি আর 1 কাপ গরম চা সাঁটিয়ে লম্বা একটা ঢেকুর তুলে আদিত্যনারায়ণ নীনাদশঙ্কর ব্রহ্মচারীর পরিকল্পনা কি, মানে আধিরাবধ কিভাবে হবে, তার সমস্ত পর্যায়ের ব্যাখ্যা দিল। সাথে আধিরা অতীতে কি ছিল সে ব্যাপারেও আলোকপাত করল। সে বলল, আধিরাকে আমি দেখেছিলাম খুব ছোটবেলায়। আমার বয়স তখন 5 কি 6। এই ব্রহ্মমঠ তখন এত বড় হয়নি। 5 মাটির কুটির আর 3টে পাথর বাঁধানো বাড়ি নিয়ে মঠের কাজকর্ম চলত। আমি অনাথ হলেও বাবা কোনোদিন তা আমায় বুঝতে দেননি। নিজের সন্তানের মতোই আমাকে বড় করে তুলেছিলেন। তবে শুরুর দিকে আমাকে তন্ত্রমন্ত্র শেখাতে চাননি। যা শেখাতেন সব ওই আধিরাকে। আধিরা এমনিতে ভালো শিক্ষানবিশ হলেও তার চরিত্রের দোষ ছিল। আমার বয়স যখন 12 বছর, তখন প্রথম দুর্ঘটনাটি ঘটে। ব্রহ্মমঠের এক পরিচারিকা চামেলি অভিযোগ করেন আধিরা নাকি তার সর্বনাশ করার চেষ্টা করেছে। বাবার মুখে কালি লেগে যায়। আধিরাকে ডেকে চরম অপমান করেন, কিন্তু সেবার আধিরা এটা সেটা ছলচাতুরি করে বাবাকে বশ করে। বা হতে পারে অধিক স্নেহে বাবা কিছু সময়ের জন্য অন্ধ হয়ে গেছিল। কিন্তু প্রথমবার ক্ষমা করে দিলেও দ্বিতীয়বার এক ভৈরবীর মুখে আধিরার কুকর্মের কথা শুনে বাবা আর নিজেকে সংযত রাখতে পারেননি। আধিরাকে ঘাড় ধাক্কা দিয়ে মঠ থেকে বের করে দেন। থানা পুলিশও সম্ভবত করেছিলেন। যাই হোক, তারপর থেকে অবশ্য আধিরা কখনো মঠের দিকে পা মারায়নি।
এবার পুলিশবাবু যেমনটা বললেন কি ধর্ষণের মামলায় এতদিন সে জেলা কারাগারে বন্দী ছিল, তো আমার বিশ্বাস আধিরা ওই 4 জন আসামিকে বশ করে। কারণ সম্মোহন প্রক্রিয়া আমাদের মঠে মোটামুটি সবাই জানে। তবে পুলিশবাবু যখন বলছেন সেলের ভিতর ধারালো কিছু ছিল না, তখন ধরে নিতে হবে সম্মোহিত 4 জনকে সে নিজের হাতে টুঁটি ছিঁড়ে খুন করে। কারণ আধিরার প্রয়োজন ছিল ওই 4 জনের তাজা রক্ত। সেই রক্তে যোজিনী চক্র স্থাপন করে যোজিনী মন্ত্রের ব্যবহারে নরকের ওই অপদেবীকে সে ডেকে আনে। আর যোজিনী আসা মাত্রই ওর দেহবল কতটা বাড়িয়ে দিয়েছে তার প্রমাণ সহজেই পাওয়া যায় ওই 4 জন আসামি আর সেই বিচারকের দোমরানো মোচড়ানো মৃতদেহ দেখে। তবে এই সবটাই আমার অনুমান, কিন্তু এটুকু জেনে রাখুন আমার অনুমান সচরাচর খুব একটা ভুল হয় না। আদিত্যনারায়ণ এতটুকু বলতেই চুনিবাবু বুঝলেন আধিরার এমন হিংস্র ক্রিমিনাল হয়ে ওঠার পিছনে আসল কারণ কি, আর কোথা থেকেই বা সে ওই অলৌকিক বিদ্যা শিখেছে তা বুঝে নিতেও চুনিবাবুর কষ্ট হলো না। তিনি আদিত্যনারায়ণকে কথার মাঝেই থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় বলতে আপনাদেরকে কিছুই করতে হবে না, যা করার আমিই করব। স্কন্দপুরাণে যোজিনীর উল্লেখ আমি দেখেছি, আবাডনার সাথে তার লড়াইয়ের কথাও রয়েছে। তবে সমস্যা হলো আবাডনাকে সঠিক পদ্ধতিতে আহ্বান জানাতে না পারলে বা সে ঠিকমতো আমার বশবর্তী না হলে আমাদের বিপদই বাড়বে। কারণ তখন আবাডনা আর যোজিনী এক হয়ে আমাদের বিরুদ্ধেই ধেয়ে আসবে। সে সময় তাদের আটকানো আমার পক্ষে সম্ভব হবে না। তাই এই সমগ্র তন্ত্র সাধনায়, বিশেষ করে মন্ত্রোচ্চারণ ও উপকরণে আমাকে বিশেষ নজর দিতে হবে। সেদিন সন্ধ্যাতেই আদিত্যনারায়ণের পরিকল্পনা সফল হল। বিকেলের দিকে সে একবার স্কন্দপুরাণের ১৬তম অধ্যায়টি ঝালিয়ে নিয়েছে। আবাডনাকে আহ্বান জানানোর জন্য আহুতির প্রয়োজন নেই, প্রয়োজন যোজিনীর। যোজিনীর শরীরে হাত রেখে আবাডনাকে স্মরণ করে 2টি মন্ত্র একবার করে বলতে পারলেই আবাডনা আবির্ভূত হবে। তারপর কন্যা যোজিনীকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান নরকে ফিরে যাবে। তবে সমস্যা হলো যোজিনী এখন এই থানার ভিতর আসবে কোথা থেকে? তাকে ডেকে আনতে হলে ভালো রকম ফাঁদ পাতা দরকার। ফাঁদ অবশ্য পাতা হয়ে গেছে, তবে সেটা কতটা কার্যকর হবে তা জানা নেই। দিনের আলো থাকতে থাকতেই আদিত্যনারায়ণ থানার গোটা কম্পাউন্ড জুড়ে বন্ধনী মন্ত্র প্রয়োগ করেছে। কেবল হল ঘরটি বাদ রেখেছে। ওই ঘরেই তন্ত্রক্রিয়া সম্পন্ন হবে। যোজিনী যাতে পিছন থেকে বা পাশ থেকে আক্রমণ করতে না পারে, তাই ঘরের দরজা ব্যতীত সকল স্থানেই মন্ত্রপুত সর্ষে দানা ছড়ানো হয়েছে। হলঘরের ভিতর এখন লোক সংখ্যা কেবল 5। চুনিবাবু বেশিরভাগ পুলিশকেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ভেবেছেন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে পারে। চামেলি এলো রাত 8টার পর। বছর 30-এর এক অবিবাহিতা মহিলা। তার হাতে একটি পিতলের ঘটি। ঘটির ঢাকনা সরাতেই চুনিবাবুর হাঁটু কেঁপে উঠল। এ কি, ঘটিটা যে রক্তের টইটুম্বুর! হ্যাঁ, এক ঘটি লাল রক্ত চকচক করছে। মনকে সান্ত্বনা দিতে যখন তিনি নিজেই নিজেকে বলছেন কি এই রক্ত ছাগল বা অন্য কোনো পশুর, তখন আদিত্যনারায়ণের কথা শুনে তার ভয়টা আরও বেড়ে গেল। আদিত্য বলল, এই রক্ত চামেলি দেবীর। দেখুন না, ওর কবজির উল্টো দিকে হাতের শিরায় ব্যান্ডেজ করা আছে। আধিরাকে উত্তেজিত করার এর থেকে সহজ উপায় পেলাম না। অবশ্য সকালবেলা বাবার সঙ্গে যখন কথা বলছিলাম তখন বাবা নিজেই এই পন্থার ইঙ্গিত দিয়েছিলেন। সে রক্তভর্তি ঘটিটা নিয়ে থানার বাইরে চলে গেল। তবে যাবার আগে উপস্থিত সকলের কপালে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ঠেকিয়ে প্রতিরোধ চক্রের মন্ত্র আওড়ালো। সাথে এও বলল, জানি না এই প্রতিরোধ চক্র যোজিনীর বিরুদ্ধে আপনাদের রক্ষা করতে পারবে কিনা। আমি তো আর বাবার মতো অত বড় তান্ত্রিক নই, তাই আমার তৈরি প্রতিরোধ চক্র একটু দুর্বলই হবে। তবে নেই মামার থেকে কানা মামা তো ভালো, কি বলেন?
আদিত্যনারায়ণের শিশুসুলভ কথা শুনে তাকে গণ্যমান্য গাম্ভীর্যপূর্ণ তান্ত্রিক বা সাধু বলে মেনে নিতে চুনিবাবুর একটু কষ্টই হচ্ছিল। তাছাড়া তার পোশাক আশাকও সাধারণ যুবকের মতোই। সাধু সন্ন্যাসীদের মতো বস্ত্র বা আচ্ছাদন তার শরীরে নেই। হ্যাঁ, তবে গলায় উত্তরীয় রয়েছে। তবুও 1 বছর বয়সের যুবক দুঁদে পুলিশ অফিসার চুনিবাবুকে আদেশ দেবে তা তিনি মেনে নিতে পারছিলেন না। কিন্তু উপায়ও তো কিছু নেই। সকাল থেকে যা সব ঘটছে তাতে বিজ্ঞানের প্রতি বিশ্বাস রাখাই চুনিবাবুর পক্ষে ভারী বেদনাদায়ক হয়ে উঠেছে। কিছু সময় পর আদিত্যনারায়ণ ফাঁকা ঘটি হাতে ফিরে এলো। বলল, থানার বাইরে রক্ত ছিটিয়ে এলাম। চামেলির রক্তের গন্ধ আধিরা ঠিক চিনতে পারবে। আর আমি যদি খুব ভুল না করি তবে ক্ষণিকের মধ্যেই আদিত্যের কথা শেষ হলো না, কারণ 2-3 বার কেঁপে উঠেই থানার প্রত্যেকটি ইলেকট্রিক বাল্ব সশব্দে কেটে গেল। আদিত্য হুঙ্কার দিয়ে উঠল, সকলে নিজের জায়গায় স্থির হয়ে থাকো, যোজিনী আসছে। তাই কি থাকা সম্ভব? চুনিবাবুর অবস্থা বেশ কাহিল। চামেলির চোখে মুখেও ভয়ের ছাপ দেখা দিয়েছে। অন্যান্য 2-3 জন পুলিশ যারা ঘরে ছিলেন তারাও থরথর করে কাঁপছে। শোনা যাচ্ছে শত শত বাদুড় যেন থানার হল ঘরের পানেই ধেয়ে আসছে, কিন্তু বারংবার তারা যেন কোনো অদৃশ্য প্রাচীরে বাধা পাচ্ছে। আদিত্যনারায়ণের গৃহবন্ধনই কাজে দিয়েছে। সে ঠিক যেদিক দিয়ে যোজিনীর আগমন আশা করেছিল সেদিক দিয়েই বহু সংখ্যক বাদুড় হুড়মুড়িয়ে ঘরে ঢুকল। আর সাথে সাথেই আদিত্য চিৎকার করে উঠল, ওম হ্রিম ভ্রিম ক্লিং ভট। দাও দাও করে জ্বলে উঠল আগুনের শিখা। কিন্তু সেই লেলিহান আগুন কেবল হলঘরের দরজার সামনেই দোদুল্যমান। চিঁচি শব্দ করে পুড়ে যেতে থাকলো বাদুড়ের দল। তবে তা বেশিক্ষণের জন্য নয়। আগুনের দাপট কাটাতে অগ্নিদগ্ধ বাদুড়গুলি একে অপরের সাথে জোট বাঁধল। সে এক বীভৎস দৃশ্য, যেন একরাশ অন্ধকার ঘনীভূত হয়ে কোনো প্রলয়ঙ্কর কালচে মেঘে রূপান্তরিত হচ্ছে। সেই নিকষ কালো আঁধারের মাঝে ফুটে উঠল 2টি লাল চোখ। ওহ, কি ক্ষিপ্র দৃষ্টি তার, যেন প্রজ্বলন্ত ভাটার আগুন। আদিত্যনারায়ণ কিন্তু ভয় পেল না। সে আবারও চেঁচিয়ে বলল, আধিরা, যোজিনীকে নরকে ফেরত পাঠাও। ও ইহজগতে থাকার যোগ্য নয়। ও নরকের জীব, নরকই ওর বাসস্থান। তুমি ওকে না পাঠালে আমি তোমাদের দুজনকেই নরক নির্বাসন দেব। আদিত্য ভালোভাবেই জানে আধিরাকে রাগান্বিত করার জন্যই এসব কথা বলা হয়েছে। নরক নির্বাসন দেওয়ার ক্ষমতা এখনও তার হয়নি। তার প্রয়োজন একবার ওই আধিরার অলৌকিক দেহ স্পর্শ করা, যাতে আবার ওনাকে আহ্বান জানানো যায়। আদিত্যর কথায় যেন বাদুড়গুলোর মধ্যে ভারী চাঞ্চল্য দেখা দিল। তারা পুনরায় চিঁচি শব্দ করে আবারও সংবদ্ধ হলো ঠিকই, তবে আর বাদুড় রইল না। তরল এক কৃষ্ণকায় পদার্থে রূপান্তরিত হলো। সেই আলকাতরার মতো কালচে অশুভ শক্তির সমন্বয়ে যে জিনিসটি 2 পায়ে ভর দিয়ে আদিত্যনারায়ণের পানে এগিয়ে চলেছে সেটি আধিরার মতো দেখতে হলেও আর যাই হোক মানুষ নয়। তার মুখমণ্ডল আধিরার, তবে দেহটা যেন বিশালাকার বাদুড়ের। পিঠে কাঁটাযুক্ত 2টি ডানা, প্রতি হাতে 4টি আঙুল, আঙুলের ডগায় বড়শির মতো বাঁকানো নখ। সমগ্র শরীর থেকে এক ধরনের কালো তরল গড়িয়ে পড়ছে, যা মেঝেতে পড়তেই বিষাক্ত বাষ্প হয়ে উবে যাচ্ছে। ভয়াল এক গোঁগো শব্দ ভেসে আসছে ওই কদাকার দানবটির মুখ থেকে। চুনিবাবু আর চামেলি বাদে ঘরে উপস্থিত বাকিরা, মানে চুনিবাবুর পুলিশেরা, জ্ঞান হারিয়েছে। ওদের দুজনের মানসিক শক্তিও ফুরিয়ে এসেছে। কেবল আদিত্যনারায়ণ অনড়। দানবটি তার কাছে আসার আগেই সে ওম ওম বলতে বলতে এগিয়ে গেল, আর খপ করে রাক্ষসে বাদুর মানবটির বুকে হাত রেখে শরীরের সমগ্র শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, ওম হরম হ্রিম হরুম সা আবাডনং ক্লিং মারিতং ভ্রিম চাহ কন নামাহ। দানবটি আদিত্যনারায়ণের গলা টিপে ধরল।
চুনিবাবু আর চামেলি ঠায় তাকিয়ে রইলেন। তাদের পা যেন ভয়ের চোটে আপনা থেকেই আটকে গেছে। আদিত্যের ভীষণ বিপদ জেনেও তারা কিছুই করতে পারছেন না। এদিকে আদিত্যনারায়ণ কোনো মতে তার গলায় চেপে বসা ধারালো নখযুক্ত হাত দুটির ওপর নিজের হাত রেখে উচ্চারণ করল, ওম ক্রিং ক্রিং রিং রিং হিং হিং আবাডনং ক্লিং টং তমঘ পুনর্জীবতে। এই শব্দগুলি উচ্চারণের সাথে সাথেই হলঘরের মেঝে আলোকিত হয়ে উঠল। মনে হলো সেখানে যেন গোলাকার এক অতিলৌকিক দরজা খুলে যাচ্ছে। দরজার অপর প্রান্তে নিকষ অন্ধকার। সেই অন্ধকারের অন্তর হতে নির্গমন হলো দুটি মাংসালো হাতের। হাত দুটি মানুষের মতো হলেও আকারে অনেক বড়। ওই হাতের ওপর ভর দিয়ে শিরস্ত্রাণ পরিহিত যে মাথাটি উঠে এলো তার উল্লেখ পুরাণের বহু স্থানে রয়েছে। আবাডোনা, নরকের দেবতা আবাডোনা। নিজের কন্যা যোজিনীকে ফেরত নিতে এসেছেন তিনি। কিন্তু এ কি? যোজিনীর শক্তিপ্রসূত সেই দানবটি এখনো আদিত্যের গলা ছাড়ছে না কেন? আবাডোনা কেন তার কন্যাকে নিয়ে ফিরে যাচ্ছেন না? উত্তরটা আদিত্যনারায়ণের বুঝতে খুব একটা দেরি হয় না। যে ভয়টা সে সকাল থেকে মনের এক মণিকোঠায় অবদমিত করে রেখেছিল, এখন তা যেন দপ করে গলার কাছে উঠে এলো। আবাডোনাকে আহ্বান জানানোর পদ্ধতিতে কোনো ত্রুটি হয়নি, তবে তাকে নিয়ন্ত্রণ করার কৌশল আদিত্য পালন করতে পারেনি। আবাডোনা এখন যোজিনীর কবলে। আধিরার শারীরিক গঠন আরও ভয়ানক হয়ে উঠেছে, আকার বেড়ে দ্বিগুণ হয়েছে। দীর্ঘক্ষণ প্রশ্বাস বন্ধ করে ধ্যান করার অভ্যাস আছে বলেই আদিত্যনারায়ণ অমন আসুরিক কণ্ঠ দংশনে জীবিত আছে। অন্য কেউ হলে কখন তার প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যেত। তবে আদিত্যের পরিণতিও তেমন হতে খুব একটা দেরি যে হবে তা নয়। সে অনুভব করতে পারছে তার চারপাশে যেন আঁধার ঘনিয়ে আসছে। চোখ বুজে যাচ্ছে, শরীর ভারী ক্লান্ত লাগছে। বোধহয় মারা যাবার আগে এমনই সব অনুভূতি আসে। মরতে তার ভয় নেই, তবে কষ্ট একটাই কি পিতাকে দেওয়া কথা সে রাখতে পারেনি। নীনাদশঙ্কর ব্রহ্মচারী বিশ্বাস করেছিলেন আদিত্যনারায়ণ যোজিনীবধের পালা শেষ করবে, আধিরাকে পরাজিত করবে। তা না পারলেও অন্তত আবাডোনাকে স্মরণ করে তাদের নরকে ফেরত পাঠাবে। কিন্তু আদিত্য তার কোনোটাই পারেনি। তার সকল তন্ত্রবিদ্যা এখন এক প্রকার অক্ষমী বলা চলে। সে মনে মনে পিতাকে স্মরণ করে, তার থেকে ক্ষমা চেয়ে নেয়, শত অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করে অকাল মৃত্যুকে। ওম শ্রী বজ্রধেয় রামভক্তায় অবায়ুপুত্রায় নমস্তুতে। ভীষণ উগ্র এক কণ্ঠের মন্ত্রোচ্চারণের সাথে সাথেই কোথা থেকে উষ্ণ শক্তিস্রোতের ঝাপটা এসে লাগে রাক্ষসের দানটির মাথায়। আদিত্য তার কবল হতে মুক্তি পায়। সে দেখে গদাধারী মূর্তিমান এক পুরুষ তার সম্মুখে তাকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছে। লম্বা একটি লেজ আছে তার, হাতের বাহু পায়ের উরু যেন ইস্পাতের মতো শক্ত মাংসপেশি দ্বারা নির্মিত। এতক্ষণে একটু আগে শুনতে পাওয়া কণ্ঠটি আদিত্য চিনতে পারে। এ কণ্ঠ তার পিতার, আর তাকে রক্ষা করতে যে দেবদূতের আগমন হয়েছে তিনি নীনাদশঙ্কর ব্রহ্মচারীর আরাধ্য দেবতা স্বয়ং বজরংবলী, মানে পবনপুত্র হনুমান। সে মাথা হেঁট করে সাষ্টাঙ্গে তেনাকে প্রণাম করে, আর সাথে সাথেই তার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। কেউ যেন তার কানে কানে বলে দেয় তার জন্মই হয়েছে এই বিশেষ ক্ষণের জন্য। এই সেই সময় যখন আদিত্য তার আগোরা চক্রকে জাগিয়ে তুলবে, অনুভব করবে বিষ্ণুদেবের মহানবতারের ক্ষমতা। আগোরা চক্রের কথা বাবার মুখে আদিত্যনারায়ণ বহুবার শুনেছে। কিভাবে তাকে সক্রিয় করতে হয় তার পদ্ধতিও জেনেছে, কিন্তু সেই পথে অগ্রসর হয়ে এখনো পর্যন্ত সফলতা পায়নি। তবে কি আজই তার সফল হবার দিন? আজকের দিনটির জন্যই কি তার এই জগৎ সংসারে জন্ম হয়েছে?
তেমনটাই তো দৈব বাণীর মতো তার মাথার ভিতর বেজে চলেছে। আদিত্য তৎক্ষণাৎ পদ্মাসনে বসে পঞ্চভূতের ঊর্জা মেরুদণ্ড বরাবর কোমরের নিচ থেকে ওপরে তুলে আনার চেষ্টা করে। এই জিনিসটা আগেও সে করেছে, তবে ওই মেরুদণ্ডের মাঝখান পর্যন্ত। ওর ওপরে আর শক্তির সঞ্চার হয়নি। কিন্তু আজ সে দেখল সামান্য মনোনিবেশ করতেই ঊর্জা স্রোত তার ঘাড় পর্যন্ত উঠে এলো। তার মানে পিতা নিনাদতান্ত্রিকের শেখানো পদ্ধতিতে কোনো ত্রুটি ছিল না। সমস্যা ছিল কেবল উপযুক্ত সময়ে। আজ আগোরা চক্র উন্মোচনের দিন। আদিত্যনারায়ণ আরেকটু মনোযোগ দিতেই শরীরের সবটুকু ঊর্জার কেন্দ্রবিন্দু নিজের কপালের ওপর দুই ভুরুর মাঝখানে স্থানান্তরণে সক্ষম হল। এদিকে আবাডোনার শক্তিপ্রাপ্ত যোজিনী উপাসিত আধিরার অবয়ব পদ্মাসনে উপবিষ্ট আদিত্যনারায়ণকে একবার আক্রমণের চেষ্টা করে বটে, তবে ওই মূর্তিমান দেবতার হাতে থাকা গদার এক ঘায়ে পিছিয়ে যায়। উজ্জ্বল হলদে আভায় আদিত্যনারায়ণের কপালে আগোরা চক্রের পরিস্ফুরণ হতেই পবনপুত্রের অবয়ব বাতাসে মিলিয়ে যায়। তিনি যেন আদিত্যের এই শক্তি লাভের জন্যই অপেক্ষা করছিলেন, সাহায্য করতে এসেছিলেন আগোরা চক্রের উন্মোচনে। আবাডোনা বা যোজিনীকে পরাজিত করার উদ্দেশ্য তেনার ছিল না, কারণ সেই লক্ষ্য স্বয়ং আদিত্যনারায়ণের। তার কপাল থেকে চোখ ধাঁধানো জ্যোতির্ময় শক্তিকণার এক স্রোত ছুটে যায় ভয়ালয় দানবের দিকে। আদিত্য কিন্তু পদ্মাসনেই বসে রয়েছে। তার শরীর থরথর করে কাঁপছে। বোঝা যাচ্ছে তার মনুষ্য শরীর অত ক্ষমতাবান দৈব শক্তি ধরে রাখতে পারছে না। তবু সে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই জ্যোতির অবর্ণনীয় তাপে আদিত্যের দেহ থেকে তার রক্ত যেন লাল বাষ্পাকারে নির্গত হচ্ছে। তাতেও আদিত্যনারায়ণ এক নাগারে পঞ্চভূতের শক্তি কোমরের নিচ থেকে সোজা কপালে তুলে আনছে। যোজিনীরূপী আধিরার অবয়ব ভয়ানক চিৎকার করে ছাই ভস্মে রূপান্তরিত হতে শুরু করেছে। নরকের দ্বার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবাডোনা ভয়ার্ত ভঙ্গিতে সেই ভঙ্গুর দ্বারে ডুব দেয়। তার কন্যার এক রূপের মৃত্যু ঘটেছে। যার ডাকে তিনি ইহলোকে এসেছিলেন, সেই মানব শুভ শক্তির জ্যোতিতে তাদের ধ্বংসলীলায় মত্ত। তাই আবাডোনার আর লড়াই করা সাজে না। সে নরকের গহীন অন্ধকারে বিলীন হতেই হঠাৎ করে যেন রাতের স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। ঝিঁঝি পোকার ডাক শোনা যায়। আদিত্যনারায়ণ অবসন্ন শরীরে মাটিতে লুটিয়ে পড়ার আগেই চুনিবাবু তাকে ধরে ফেলেন। চামেলি পূর্ব হতেই অদৃষ্টকে হাত জোর করে প্রণাম করতে লেগেছিলেন, তবে এবার ছেলের বয়সী আদিত্যকে প্রণাম জানাতেও তিনি দ্বিধা করলেন না। আদিত্যনারায়ণ জ্ঞান হারানোর আগে দেখতে পেল থানার হল ঘরে আবছা অন্ধকারের ভিতর নীল রঙের এক দৈব অবয়ব যেন ঈষৎ ফুটে উঠেই মিলিয়ে গেল। সে রাতটা ওরা থানাতেই কাটালো। বিপদ কেটে গেলেও আদিত্যের শারীরিক অবস্থা মোটেই ভালো ছিল না। চুনিবাবু একবার ডাক্তার ডাকার পরামর্শ দিলেন, তবে চামেলি তাতে আপত্তি জানালো। তার মতে দৈব শক্তি মানব শরীর প্রথমবার ধারণ করলে এমন অবস্থা হতেই পারে, তবে এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। একটু সময় দিলেই আদিত্য আবার সুস্থ বোধ করবে। চামেলির কথাই সত্য প্রমাণিত হলো। পরদিন সকাল হতেই আদিত্য আগের মতোই চনমনে হয়ে উঠল। গতরাতে তার ওপর দিয়ে যে অত বড় একটা ধকল গেছে তা যেন বোঝাই গেল না। আধিরার অলৌকিক রূপ এবং তার চরম পরিণতির কথা সবাই গোপন করে গেল। এমনকি চুনিবাবুর নির্দেশে বাকি পুলিশরাও মেনে নিতে বাধ্য হলো গতরাতে থানায় কিছুই হয়নি। আদিত্য চলে আসার আগে চুনিবাবুর পানে চাইল। তার চোখে কেমন একটা উদাস ভাব খেলা করছে। সত্যি বলতে কি, কালকের ঘটনার পর শুধু যে ঈশ্বরকে তার বিশ্বাস হয়েছে তা নয়, তিনি এখন ভূতপ্রেত মানতে লেগেছেন। আদিত্য তাকে আশ্বস্ত করে বলল,
ভবিষ্যতে তার বা তার পরিবারের কোনো বিপদ আপদ নেই। এই বলে সে থানা থেকে বেরিয়ে এলো। তার পরবর্তী গন্তব্য ব্রহ্মমঠ। চামেলি এবং আদিত্যনারায়ণ যখন ব্রহ্মমঠে ফিরে এলেন তখন সূর্যের আলো আরও তীব্র হয়েছে। আদিত্য সময় নষ্ট না করে সোজা বাবার সাথে দেখা করতে চলে গেল। নীনাদশঙ্কর ব্রহ্মচারী তখন সকালের পুজো সেরে সবে ফলাহার করতে বসেছেন। বাবাকে দেখেই আদিত্য বলে উঠল, ধন্যবাদ ধন্যবাদ বাবা, আমাকে রক্ষা করার জন্য। আপনার আরাধ্য দেবতা গতরাতে আমার প্রাণ বাঁচিয়েছেন। নীনাদতান্ত্রিক হাসি মুখে চাইলেন। আমার আরাধ্য দেবতা আর তোমার নয়? না মানে আমি তা বলতে চাইনি, মানে আপনি সাহায্য না করলে। আমি তোমাকে সাহায্য করিনি আদিত্যনারায়ণ, তোমাকে সাহায্য করেছেন স্বয়ং বিষ্ণুদেব। তার মহান অবতারের সামান্য অংশই তুমি গতকাল উপলব্ধি করেছ। আগোরা চক্রের পূর্ণ নিয়ন্ত্রণ যখন তুমি লাভ করবে তখন প্রকৃত দৈব শক্তি কেমন হয় তার স্বাদ পাবে। সময়ের পরিহাসে বোধহয় গত রাতেই লেখা ছিল আগোরা চক্রের উন্মোচন। তবে তা অবশ্য আমি আগেই আন্দাজ করেছিলাম, কারণ গতকাল তুমি 23 বছরে পা দিয়েছ। আদিত্য ভেবে দেখল, হ্যাঁ তাই তো, 18ই মার্চ তার জন্মদিনই বটে। গতকাল তার 23তম জন্মদিন ছিল, আগোরা চক্রের উত্থান তিথি। সে হাত জোর করে নীনাদতান্ত্রিককে প্রণাম করতে যাবে, এমন সময় তার দেহটা কুঁকড়ে যেতে লাগলো। প্রচণ্ড এক আর্তনাদ করে আদিত্যনারায়ণ মেঝেতে পড়ে গেল। বাবা বাঁচান! নীনাদতান্ত্রিক মুখ তুলে দেখলেন সারা ঘর কৃষ্ণকায় ধুমড়ে ভরে গেছে। মানুষের মরা পচা বিশ্রী এক দুর্গন্ধ নাকে আসছে। বহু বছর আগে অঘোরবাসের সময় এই গন্ধের সাথে তার প্রথমবার পরিচিতি ঘটেছিল। কিন্তু অঘোরতান্ত্রিক ব্রহ্মমঠে আক্রমণ করবে কেন? অনুমানিত ঘটনাটি বিদ্যুতের ন্যায় তার মাথায় খেলে গেল। অঘোরী বা অঘোরতান্ত্রিক নয়, কোনো অশুভ সত্তা যে সদ্য অঘোর বিদ্যার স্বাদ পেয়েছে সে ব্রহ্মমঠে প্রবেশ করেছে। এমন শক্তিশালী সত্তা খুব কমই ইহজগতে বর্তমান। তবে কি বেতাল সম্রাট মারিচ বেতাল? এসব ভাবতে ভাবতেই নীনাদশঙ্কর ব্রহ্মচারী চিৎকার করে ওঠেন, উচ্চ নিম্ন সকল মার্গের সাধুতান্ত্রিক সবাই মঠ ছেড়ে পালাও! মারিচ বেতাল আক্রমণ করেছে। অপার ক্ষুধা তার, তোমাদের যোগবিদ্যা তার ক্ষমতা আরো বাড়িয়ে দেবে। পালাও সবাই! নীনাদতান্ত্রিক পড়ি কি মরি করে আদিত্যের কাছে দৌড়ে গেলেন বটে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অশুভ ধূম্র পরিবেষ্টিত বেশ কয়েকটি নলাকৃতি কালচে সুর আদিত্যনারায়ণের জীবনশক্তি সম্পূর্ণ শুষে নিয়েছে। বয়সের ভারে নুইয়ে পড়া কোনো বৃদ্ধের কোঁচকানো চামড়ার ন্যায় তার দেহটা জবুথবু হয়ে মেঝের ওপর পড়ে আছে। নীনাদতান্ত্রিকের চোখ জলে ভিজে যায়। তবে আসল বিভীষিকার তখনও বাকি ছিল। ব্রহ্মমঠের ঊর্ধ্বাকাশ ছেয়ে যায় নিকষ কালো মেঘপুঞ্জে। সেখান থেকে নেমে আসে সহস্র সুর, যা দ্রুত শোষণ করতে থাকে মঠের এ প্রান্তে ও প্রান্তে ছুটে বেড়ানো সাধক সাধিকাদের। ক্ষুদ্র পিঁপড়ের ন্যায় তাদের শোষিত দেহ এদিকে ওদিকে ছিটকে পড়ছে। এক একজন যোগীর দেহ শোষণের সাথে সাথেই কালচে মেঘমালা আরও বৃহদাকার এবং ঘনীভূত হচ্ছে। নীনাদতান্ত্রিক প্রতিরোধ চক্রের আয়োজন করতেই সেই মেঘপুঞ্জ উড়ে চলে যায়, কারণ তার কাজ সমাপ্ত। যে লক্ষ্যে সে এসেছিল তা সম্পূর্ণ হয়েছে। সে কেড়ে নিয়েছে শত শত শুভ সত্তার তন্ত্রবিদ্যা। নীনাদশঙ্কর ব্রহ্মচারী কম্পমান হস্তে তার পুত্রসম আদিত্যনারায়ণের মৃতদেহটি দুহাতে তুলে ধরেন। তার দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে আদিত্যের প্রাণহীন মুখের ওপর। ভয়ানক আক্রোশে নীনাদশঙ্কর ব্রহ্মচারী গর্জন করে ওঠেন, মারিচ বেতাল, আমি আসছি!
ভোরের আকাশে আলো ফুটেছে। পাখির কলকাকলি ও গুঞ্জনধ্বনি কেমন এক মায়াবী পরিবেশ রচনা করেছে। গৈরিক বস্ত্র পরিহিত বলিষ্ঠ চেহারার একজন তান্ত্রিক ধীর পদক্ষেপে পথ চলছেন। তার চলার ভঙ্গি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে তিনি এই সুন্দর শীতল সকালের প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছেন। জায়গাটি মন্দ নয়, বর্ধমান সংলগ্ন খাগড়াগড়। গতকাল বিকেলে এ অঞ্চলে আসা হয়েছিল। খাগড়াগড়ে পাড়ায় পাড়ায় গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন মন্দিরে অনুদান দেওয়া হচ্ছিল। সেই উপলক্ষেই খাগড়াগড় ঋষিমুনি কমিটির সদস্যরা একটি শিব মন্দির স্থাপনের সূত্রে খুঁটি উদ্বোধনে নিমন্ত্রণ করেছিলেন বাংলার জনপ্রিয় তান্ত্রিক তিলকনাথ মহাশয়কে। তিলকনাথ তান্ত্রিক উদ্বোধনের কাজ শেষ করে গতকাল সারা রাত ধরে স্থান পরিশুদ্ধিকরণ ক্রিয়া সম্পন্ন করেছেন শৈব শক্তির আরাধনায়। তারপর আজ সকালে আবার পথ চলতে শুরু করেছেন। হঠাৎ তার খেয়াল হয়, এই রে, কমিটি থেকে তাকে যে পিতলের কমণ্ডলু উপহার দেওয়া হয়েছিল সেটি তিনি ফেলে এসেছেন। শুধু তাই নয়, নিজের ঝোলাটিও আনতে ভুলে গেছেন। সেগুলি ওই মন্দিরের জন্য বরাদ্দ স্থানেই পড়ে আছে। ওখানে তিলকনাথ একা ছিলেন না। পরিশুদ্ধিকরণ যজ্ঞে তিলকনাথ তান্ত্রিকের সাথে কাজে হাত বাড়িয়েছিল 4 জন শিব ভক্ত। তারা এমনিতে সাধু বা তান্ত্রিক না হলেও তাদের জ্ঞানের পরিধি, গুহ্যবিদ্যা, এমনকি তন্ত্র সাধনায় পারদর্শিতা তিলকনাথ তান্ত্রিক আন্দাজ করতে পেরেছিলেন। বলতে গেলে যজ্ঞের মূল কার্য তারাই করেছে। তিলকনাথ মহাশয় তো কেবল ওদের সঙ্গ দিচ্ছিলেন। সেই 4 জন বোধহয় এখনও ওই স্থানেই রয়েছে। ওদের কাছেই হয়তো জিনিসগুলো পাওয়া যাবে। সেগুলো ফেরত আনা দরকার। এই ভাবনা নিয়েই তিনি পিছু ফিরেছেন। এমন সময় তার পায়ের তলার মাটি কেঁপে উঠল। শোনা গেল ভীষণ এক বিস্ফোরণের শব্দ। সেই বিস্ফোরণের তীব্রতা এত বেশি যে আরেকটু হলেই টাল সামলাতে না পেরে তিলকনাথ মাটিতে পড়ে যাচ্ছিলেন। একটু ধাতস্থ হতেই তিনি শব্দের উৎস লক্ষ্য করে দৌড়াতে লাগলেন। ভাবলেন, বিস্ফোরণ এ অঞ্চলে নতুন কিছু নয়। তবে সমস্যা হলো, শব্দটি এসেছে গতকাল তিনি যেখানে খুঁটি উদ্বোধন করেছিলেন সেখান থেকে। ঘটনার ভয়াবহতা আন্দাজ করে তিনি দৌড়ানোর গতি বাড়ালেন। গ্রাম্য রাস্তার গাছপালা ঠেলে যখন তিলকনাথ তান্ত্রিক উক্ত স্থানে পৌঁছালেন, তখন যে দৃশ্য তার চোখের সামনে ফুটে উঠল তা দেখে তার পায়ের তলার মাটি এবার যেন সত্যি সত্যিই সরে গেল। ভোরে যাত্রা শুরুর পূর্বে ওই 4 জন শিব ভক্তকে মন্দিরের জন্য বরাদ্দ যে স্থানে শুয়ে থাকতে দেখেছিলেন তার ঊর্ধ্ব গগনে জমাট বেঁধেছে অশুভ মেঘ। সেই নিকষ কালো মেঘের আড়াল হতে নেমে এসেছে 4টি সুর, যেগুলি ঢুকে গেছে 4 জন শিব ভক্তের মুখ দিয়ে একেবারে গলার ভিতর। তাদের শরীর ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছে। ওদের জীবন শক্তি চোঁ চোঁ করে শুষে নিচ্ছে ওই ঘনীভূত খল মেঘপুঞ্জ। তিলকনাথ তান্ত্রিক কিছু ভাবার বা করার আগেই তার সম্মুখে ছবির পর্দার ন্যায় বিদ্যুৎ ঝলকানির মতো কয়েকটি দৃশ্য ফুটে উঠল। একটি শ্মশান, মরার চিতার গনগনে আঁচ জ্বলছে। মৃতদেহ পোড়ানোর কাজ শেষ হয়েছে অনেক আগেই। তবে ওই লালচে আঁচ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ওটার দিকেই ধেয়ে চলেছে 2 পাহাড় সমান অলৌকিক সত্তা। তাদের মধ্যে ধুমধুমার লড়াই বেঁধেছে। সত্তা দুটির একটিকে তিলকনাথ তান্ত্রিক চেনেন, বেতাল। কিন্তু অন্যটি কি? অমন ভয়ানক দাঁত বিশিষ্ট মাংসল চেহারার জীবকে এত বছরের তন্ত্রজীবনে আগে কখনো তিলকনাথ দেখেননি। তবে লড়াইয়ে ওটিই জয়লাভ করছে, কারণ বেতালকে সে এমনভাবে পেঁচিয়ে ধরেছে যে তার নড়ার ক্ষমতাটুকুও নেই। ওটি বেতালকে টেনে নিয়ে চলেছে মরার আঁচের দিকে। এমন সময় একজন অজানা তান্ত্রিক না জানি কোথা থেকে দৌড়ে এলো। তার হাতে দৈব অস্ত্র। তিলকনাথ নিমিষেই অস্ত্রটিকে চিনতে পারলেন। ওতে রয়েছে মহাবিদ্যার 2 দেবী বগলামুখী এবং মাতঙ্গীর অসীম ক্ষমতা।
ওই দৈব অস্ত্রে সত্তাটির পা দুটো কাটা পড়ল, তার সাথেই ওটির ঘাড় বরাবর অস্ত্রটি আঘাত আনল। ওই সত্তার কবল হতে বেতাল মুক্তি পেয়েই বাতাসে মিলিয়ে গেল। দৃশ্যসমূহ মুছে যাওয়ার আগে শ্মশানটিকে তিলকনাথ তান্ত্রিক চিনতে পারলেন। অবাক বিস্ময়ে তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, রাজারহাট মহাশ্মশান। এতক্ষণ শুনছিলেন তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদল তান্ত্রিক সাগা সিজন 1-এর শেষ গল্প রাজারহাট মহাশ্মশান বিভীষিকা প্রথম খণ্ড। এই গল্পে রয়েছে আরও বেশ কয়েকটি খণ্ড। সেগুলি হরর ব্যাংকে আসবে ঠিকই, তবে লাগাতার আসবে না। আজকের গল্পে চুনিবাবুর কণ্ঠে ছিল সায়ন্তন, নীনাদ শঙ্কর ব্রহ্মচারীর চরিত্রে জয়দীপ, তিলকনাথ তান্ত্রিকের কণ্ঠে অনিকেত, গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি সৈকত। খুব শীঘ্রই আমরা ফিরব এমনই ভিন্ন স্বাদের নতুন কিছু গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই নিজের পরিবারকে ভালো রাখবেন, আর তার পাশাপাশি নিজের একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।